এই ডুয়েল নিয়ে এককালে কিছু পড়াশুনো করেছিলাম নিজের শখে, বললেন তারিণী খুড়ো। তারপরে দুধ চিনি ছাড়া চায়ে চুমুক আর এক্সপোর্ট কোয়ালিটির বিড়িতে টান দিয়ে শোনালেন ঊনবিংশ শতাব্দীর শেষে নবাবী আমলের লখনৌ শহরে এক অদ্ভুত ডুয়েলিং এর কাহিনী, যার দুই প্রতিদ্বন্দ্বী, একজন ক্যাপ্টেন ব্রুজ আর একজন ইলিংওয়ার্থ। তারিণী খুড়োর মুখে সেদিন যে ডুয়েলিং এর কথা শোনা গেল তার জন্ম সম্ভবত ষোড়শ শতাব্দীর শেষ ভাগে ইটালিতে, যা ক্রমে সারা ইউরোপে ছড়িয়ে পড়েছিল। দীর্ঘ 4 শতাব্দী পেরিয়ে ইটালিতে 1920 সালে মুসোলিনি বাহিনীর সাঙ্গপাঙ্গকেও তরোয়াল বাগিয়ে ডুয়েল লড়তে দেখা গেছে। ডুয়েল, অনেকেই নাম শুনেছেন, এর সঙ্গে জড়িত রয়েছে অনেক কাহিনী, কিন্তু প্রশ্ন হলো মানুষ কেন এমন প্রাণঘাতী লড়াইয়ে নামতো? আসলে ডুয়েলের মূল উদ্দেশ্য ছিল আত্মসম্মান রক্ষা বা হৃত সম্মান ফিরে পাওয়ার তাগিদ। অপমান, অবহেলা, অবমাননার কাদায় ডুবতে বসা নিজের সুনাম আর খ্যাতিকে সেখান থেকে টেনে তুলে নিজেকে সমাজের চোখে নির্দোষ প্রমাণ করার জন্যই কখনো তরোয়াল বা পিস্তল হাতে তুলে নেওয়া। আজকের পর্বের বিষয় সেই অদ্ভুত ডুয়েল সংস্কৃতি। ইউরোপের রাজপ্রাসাদ আর অভিজাত সমাজ থেকে শুরু হওয়া সেই প্রথা কিভাবে হাজার হাজার মাইল দূরে ব্রিটিশ কলকাতায় কিভাবে এসে পৌঁছলো। শুধু তাই নয়, একসময় কলকাতার রাস্তাঘাটও সাক্ষী ছিল বহু নাটকীয় ও রোমহর্ষক ডুয়েল লড়াইয়ের। প্রেম, রাজনীতি, অপমান, ব্যক্তিগত শত্রুতা, নানান কারণে পিস্তল হাতে মুখোমুখি দাঁড়িয়েছেন তৎকালীন সমাজের প্রভাবশালী ব্যক্তিরা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেই ইতিহাসের স্মৃতি আজও লুকিয়ে রয়েছে কলকাতার বুকে। শহরে এখনো রয়েছে একটি রাস্তা, ডুয়েল অ্যাভিনিউ, যার নামই বহন করে চলেছে সেই বিস্তৃত দ্বন্দ্বযুদ্ধের দিনগুলোর স্মৃতি। চলুন তাহলে আজকে ফিরে যাই সেই ঔপনিবেশিক কলকাতায়, জানার চেষ্টা করি কিভাবে ইউরোপের এক অদ্ভুত রীতি গঙ্গার তীরে এসে নতুন ইতিহাস লিখেছিল, আর কি কি নাটকীয় ঘটনার সাক্ষী ছিল কলকাতার সেই ডুয়েল ময়দান। জোরজার মুলুক তার, তবে আর তর্ক ঝগড়া করে বা উপদেশ শুনে সময় নষ্ট করা কেন? এসো হে সম্মুখ সমরে তবে করি আহ্বান। খানিক যেন সেই হাত থাকতে মুখে কেন ব্যাপার। নিজ সম্মান রক্ষাই যদি ডুয়েলের একমাত্র কারণ হয়, তবে তার মধ্য থেকে রাজনৈতিক দ্বন্দ্বকে কোনো মতেই ছাড় দেওয়া যায় না। অষ্টাদশ শতকের শেষ দিকে খোদ কলকাতার বুকেই এরকম অসংখ্য ডুয়েল লড়েছিল দুই পক্ষের মারকুটে লোকজন। একদিকে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস আর অন্যদিকে ফোর্ট উইলিয়ামের সেনাপতি জেনারেল ক্লেভারিং। কাউন্সিলে দুই দলের বিবাদ চরমে। অভিযোগ উঠেছে হেস্টিংস নাকি অসৎ উপায়ে কাউন্সিলে দল ভারী করে ফেলেছেন। বিবাদ আরও বেড়ে যেতে সারা শহরময় রীতিমতো সাড়া পড়ে গেল। প্রত্যেক মুহূর্তে সবাই শঙ্কিত একটা সশস্ত্র সামরিক বিদ্রোহ না হয়ে যায়। দুশ্চিন্তা হওয়ারই কথা। বিষয়টা যাদের মধ্যে, তারা দুপক্ষই ওজনদার, একজন গভর্নর জেনারেল তো অন্যজন সেনাধ্যক্ষ। অবশেষে নিরপেক্ষদের রায়ে ব্যাপার গেল সুপ্রিম কোর্টের কাছে। রাজনৈতিক দ্বন্দ্বের শেষ হবে এবার বিচারকের এজলাসে। হলে কি হবে? বিচার চলাকালীন সেই সময় দুই দলের মধ্যে প্রবল ঝগড়া বিবাদে চলতে থাকে। হেস্টিংস ক্লেভারিং বিবাদ উপলক্ষে কলকাতার রাস্তায় রাস্তায় যে কত ডুয়েল লড়াই হয় সেই সময় তার কোনো হিসাবই নেই। ব্রিটেন এবং অন্যান্য ব্রিটিশ কলোনিতে ডুয়েল লড়াই অবশ্য ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগেই বন্ধ হয়ে যায়। তবে তার আগে 1980 সালে 17ই আগস্টের সকালে কলকাতার দক্ষিণ পশ্চিমে আলিপুরে গাছগাছালি ঘেরা সবুজের মধ্যে পিস্তলের আওয়াজ শুনতে পাওয়া যায় একবার। দুই রাজপুরুষ এবার ডুয়েলের প্রতিদ্বন্দ্বী। কলকাতার ইতিউতি ঘুরতে ঘুরতে হঠাৎ এসে পড়া আলিপুরে। শহরের বেশ নামকরা জায়গা বলতে হয়, ঐতিহাসিকও বটে। একদিকে চিড়িয়াখানা ইশারা দিচ্ছে ছোট্ট ছোট্ট খুদেদের, অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে বিরাট বেলভেডিয়ার হাউস, অর্থাৎ আজ যেটা ন্যাশনাল লাইব্রেরি, গবেষকদের তথ্য সংগ্রহের শেষ ঠিকানা।
চারিদিকে হাজার বাড়ি, অফিস, পুরনো হেরিটেজের মাঝখানে প্রায় নেই হয়ে আছে একটি রাস্তা। হয়তো মাঠের মাঝখানেই হাজার কোলাহল আর বড় রাস্তার ব্যস্ততার ভিড়ে হারিয়ে গেছে তার অস্তিত্ব। শহরের বুকেই দুঃখী সন্তানের মতো শুয়ে রয়েছে। কিন্তু একটা রাস্তা নিয়ে এত কথা কেন? কারণ এই রাস্তায় ঘটা একটি বিশেষ ঘটনার জন্য আজ যা প্রায় কিংবদন্তির পর্যায়ে চলে গেছে। ব্রিটিশ আমলের একটা সময়ে কলকাতার এই রাস্তাতেই লড়া হয়েছিল একটি ডুয়েল। ব্যাস, অনেকের মাথায় হয়তো এসে গেছে ঘটনার কথা। ওয়ারেন হেস্টিংস এবং স্যার ফিলিপ ফ্রান্সিসের সেই ঐতিহাসিক ডুয়েল। আর সেখান থেকেই নাম পেল এই রাস্তা, ডুয়েল অ্যাভিনিউ। আজ অবশ্য অতি কষ্টে খুঁজে বার করতে হয় তাকে, কিন্তু একবার পেলে গায়ে যেন শিহরণ দিয়ে ওঠে। ব্রিটিশরা তখন ধীরে ধীরে বাংলা সহ গোটা ভারত দখল করার পথে। তখনও রয়েছে অন্যান্য দেশের উপনিবেশ। বাংলার গভর্নর পদে বিরাজ করছেন ওয়ারেন হেস্টিংস। বড় বিচিত্র মানুষ তিনি। একদিকে ভারতীয় ভাষা, সংস্কৃতি, বিশেষ করে সংস্কৃত ভাষা নিয়ে তার আগ্রহ তুঙ্গে, চিত্রশিল্প নিয়ে অসম্ভব আগ্রহ, আর তার সঙ্গে ছিল তার প্রেমিক মন। এত সবের পাশাপাশি জীবনে কালো দাগও তার কিছু কম ছিল না। মহারাজ নন্দকুমারের ফাঁসির পিছনে তার হাত আছে বলে বলেন অনেকে। অন্যদিকে অযোধ্যার বেগমদের অর্থ জোর করে ছিনিয়ে নেওয়া হেস্টিংসের নামে অপবাদ প্রচুর। এদিকে মানুষটা চাইতেন স্বাধীনভাবে কাজ করতে, কিন্তু সেই সময় সেটা সম্ভব ছিল না। কারণ ইংল্যান্ডের কোর্ট অফ ডিরেক্টরেটের নির্দেশ মেনে তৈরি হয়েছিল 4 জনের একটি বিশেষ কাউন্সিল। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে হেস্টিংসকে কাউন্সিলের সঙ্গে বসতে হতো। আর সেখানেই সমস্যা। ওই কাউন্সিলেরই এক সদস্য ছিলেন স্যার ফিলিপ ফ্রান্সিস। 1778 সালে ফ্রান্সিস যখন প্রথম কলকাতায় আসেন, তখন নিয়ম অনুসারে 21 বার তোপ দাগার কথা ছিল, কিন্তু করা হয় 17 বার। এখান থেকেই শুরু শত্রুতার। তারপর থেকে নানা ঘটনায় হেস্টিংস আর ফ্রান্সিস পরস্পরের বিরুদ্ধে কথা বলতে থাকেন, পারদ চড়তে থাকে ক্রমশ। অন্যদিকে ফ্রান্সিসও কম যান না। একটা সময় কলকাতার বেশ আলোচ্য ব্যক্তি হয়ে উঠেছিলেন তিনি। জর্জ ফ্রান্সিস গ্র্যান্ড নামে এক উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীর সুন্দরী ফরাসি স্ত্রীকে কেন্দ্র করে একটি পরকীয়ার ঘটনায় ধরা পড়ে শেষ পর্যন্ত জরিমানা দিতে হয় তাকে। কিন্তু ততদিনে তাদের কেচ্ছা নিয়ে আড্ডাখানায়, টেরাভ্যানে, ব্রেকফাস্ট আর ডিনারের টেবিলে, পালকিতে, পিটন গাড়িতে আলোচনার শেষ নেই। লোকে বলে মিসেস গ্র্যান্ডের প্রতি হেস্টিংসেরও বেশ খানিকটা দুর্বলতা ছিল। তার বাসস্থান বেলভেডিয়ারের এক পার্টিতেই নাকি ফ্রান্সিসের আলাপ এই মহিলার সঙ্গে। যাই হোক, একই গোষ্ঠীতে যদি দুই প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি থাকেন, তাদের মধ্যে তো ঠোকাঠুকি লাগবেই। অবশেষে এলো 1780 সাল। কাউন্সিলের মিটিং এর সময় হয়ে এলো। হেস্টিংস তার স্ত্রীকে নিয়ে চুঁচুড়ায় গেলেন বেড়াতে, আর ফিলিপ ফ্রান্সিস অসুস্থ হয়ে শয্যাশায়ী। শেষমেশ 15ই আগস্ট হেস্টিংস তার নিজের ভাষণ দিলেন। নানা কথা তো বললেনই, সেই সঙ্গে ফ্রান্সিসের নামে করলেন ব্যক্তিগত আক্রমণ। ফ্রান্সিস একেবারেই হতবাক। এইভাবে সবার সামনে হেস্টিংস তাকে ছোট করবেন, এটা তিনি ভাবেননি। এর উচিত জবাব দিতেই হবে। সব শেষ হওয়ার পর পাশের ঘরে হেস্টিংসকে ডাকলেন, আহ্বান করলেন ডুয়েল লড়াই করার জন্য। স্থান, কাল সব ঠিক হয়ে গেল। এবারে শুধু সামনে আসার পালা। সেই সময় সাহেবদের মধ্যে ডুয়েল ব্যাপারটা হামেশাই ঘটে থাকতো। কোনো ঘটনার মীমাংসাও এর মাধ্যমেই হতো অনেক ক্ষেত্রে। তবে ডুয়েলের নিয়ম অনুযায়ী একজন ইংরেজ আরেকজনকে কেবল আহত করতে পারেন, হত্যা করতে পারেন না। যাই হোক, 17ই আগস্ট আলিপুরে রাস্তায় চিন্তিত হয়ে ঘোরাঘুরি করছেন ফ্রান্সিস। আগেই পৌঁছে গিয়েছেন, মানসিক প্রস্তুতিও সারা। এমন সময়ে হেস্টিংস এসে পৌঁছলেন। পুরনো একটি বট গাছের তলায় বাছা হলো জায়গা। নিয়ম মেনে 14 পা দূরে দাঁড়ালেন দুজনে। 1, 2, 3 দুজনেই ফায়ার করলেন। ফিলিপ ফ্রান্সিস টার্গেট মিস করেছেন। হেস্টিংসের গুলি লেগেছে ফ্রান্সিসের পায়ে। চিৎকার করে বলছেন, আই অ্যাম এ ডেড ম্যান। হেস্টিংস একটু হেসে জবাব দিলেন, আই হোপ নট।
তখনই জানা গেল এর আগে কখনো পিস্তল চালাননি স্যার ফিলিপ ফ্রান্সিস। এরপর ফ্রান্সিসও চলে গেলেন, হেস্টিংসও গভর্নর পদ থেকে বিদায় নিলেন। ধীরে ধীরে কলকাতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে গেল ঘটনাটা। কিন্তু রাস্তাটা, যে রাস্তা এই ঘটনার একমাত্র সাক্ষী, আজও আছে আলিপুর অঞ্চলে। কিন্তু ওই যে বললাম, খুঁজে পেতেই সমস্যা। সেই বটগাছও কবে কাটা পড়েছে। এইভাবেই ইতিহাসের উপর পরত পড়ে, বদলায় অনেক কিছু। কলকাতার ঘাসে, ভিড়ে, আওয়াজে ঢাকা পড়ে আছে ডুয়েল অ্যাভিনিউ। খাতায় কলমে যার অস্তিত্ব আছে, কাউকে জিজ্ঞেস করলে হয়তো দেখিয়েও দেবে। হেস্টিংস ফ্রান্সিসের এই ডুয়েল ঘিরে আবার তৈরি হয়েছে এক ভুতুড়ে গল্প। এমনও একটি কাহিনী প্রচলিত আছে যে সেদিন নাকি গুলি লেগেছিল ফ্রান্সিসের ঘাড়ে। রক্তাক্ত তার দেহ কোনো মতে পালকিতে চড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয় শহরের দিকে প্রেসিডেন্সি হসপিটালে। কিন্তু আদি গঙ্গায় তখন বান ডেকেছে, জল পেরিয়ে পৌঁছানো গেল না। অতএব যা হওয়ার তাই হলো। পরে বেলভেডিয়ার যখন ন্যাশনাল লাইব্রেরি হলো, তখন এক নৈশ প্রহরী বীর বাহাদুর এক সন্ধ্যার অন্ধকারে একটি পালকি চলে যেতে দেখল। চাঁদের আলো পড়েছিল পালকির ভেতরে। নজরে এলো এক সাহেব পড়ে আছে পালকির মেঝেতে, রক্তে ভেসে যাচ্ছে তার শরীরে। শীতের অন্ধকারে সেই দৃশ্য দেখে বীর বাহাদুরের দাঁতে দাঁত লেগে গেছিল। বেলভেডিয়ার হাউসের পিছনে ওই একই জায়গায় 1783 সালের 9 জুলাই আরও একটি ডুয়েল হয়েছিল, ব্রিটিশ আইনজীবী উইলিয়াম হিকি এবং জনৈক বোটম্যানের মধ্যে। লোকমুখে শোনা যায় পরনিন্দা পরচর্চাকে কেন্দ্র করেই বিরোধ। দুজনের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বহু দূর দিয়ে বেরিয়ে গেল। বিবাদ ভুলে হ্যান্ডশেক করে দুই সাহেব বাড়ির পথ বাড়িয়েছিলেন সেদিন। ডুয়েলের ক্ষেত্রে প্রতিপক্ষকে ছুঁড়ে দেওয়ার চ্যালেঞ্জের মধ্যে আসলে লুকিয়ে থাকতো বিনয় এবং ভদ্রতার মোড়কে এক প্রকার হুমকি। মানুষের মধ্যে ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস প্রমাণ করার বাসনা কোথায় যেন লুকিয়েছিল ডুয়েলিংয়ের সূত্রপাতে। সঙ্গে যোগ হয়েছিল নিজের আঘাতপ্রাপ্ত সম্মান, খ্যাতিকে পুনর্প্রতিষ্ঠা করার তাগিদ। এই দুয়ে মিলে জন্ম হয়েছিল মানব সভ্যতার এক কলঙ্কময় অধ্যায়, যার মূলে ছিল পেশি এবং অস্ত্রবল।